অনুষ্ঠানে বছরে একবার আমি একটা সুযোগ পাই, সবাইকে একসঙ্গে পাই। তা আমি খুব সংক্ষেপে আমি একটা জিনিস বলবো, যেটা আমি মনে করবো যে আপনারা এটা ফলো করে যদি করেন আমি আপনাদের সঙ্গে থাকবো এবং এটা দরকার। এখানে একজন বলে গেছেন যে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোনটা তথ্য, কোনটা সংবাদ, কোনটা খবর, এটা আলাদা করতে পারি না। আমরা যদি আজ থেকে বছর কয়েক পিছনে যাই, তখন দেখেছি যে আমরা যারা রিপোর্টার ছিলাম তারা আমরা কিছু যে জিনিসগুলি ফেস করেছি, একটা প্রথম ছিল প্রপাগান্ডা। একটা প্রপাগান্ডা চালানো হতো, এটা আমরা কিভাবে ফেস করব। এই প্রপাগান্ডাটা কি ছিল? একটা ঘটনা, এটা সত্যি হতে পারে কিন্তু এটাকে একটু অতিরঞ্জিত করে রংচং মাখিয়ে এটাকে প্রচার করা, প্রপাগান্ডা। আমি যদি কোভিডের সঙ্গে তুলনা করি তাহলে এটা কোভিডের খুব একটা দুর্বল ভেরিয়েন্ট। প্রপাগান্ডাটা খুব উইক, ইটস এ ভেরি উইক ভেরিয়েন্ট প্রপাগান্ডা। এটা মোটামুটি হ্যান্ডেল করা যেত। তারপর আসলো মিস ইনফরমেশন। মিস ইনফরমেশনটা কি আমরা যারা রিপোর্টার আমরা ফেস করি, সেটা হচ্ছে যে আমি একটা তথ্য দিচ্ছি, এটা সত্যি নয়, কিন্তু আমি এটা খুব একটা উদ্দেশ্য নিয়ে দিচ্ছি না, খুব একটা আলটেরিয়র মোটিভ নিয়ে আমি দিচ্ছি না। আমাকে বলা হয়েছে, আমি না জেনে খোঁজখবর না নিয়ে আমি বলে দিচ্ছি। এটা প্রপাগান্ডার চেয়ে একটু স্ট্রং আর, কিন্তু এটা অতটা চ্যালেঞ্জিং ছিল না। আমরা মিস ইনফরমেশনটাকে আমরা সঠিক তথ্য দিয়ে সহজে আমরা হ্যান্ডেল করতে পেরেছি যারা রিপোর্টার ছিলাম। কিন্তু ইদানিং যেটা শুরু হয়েছে, ডিসইনফরমেশন, এটা হচ্ছে কোভিড-19 মধ্যে ভীষণ স্ট্রং ভেরিয়েন্ট। ডিসইনফরমেশনটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন? Misinformation is an information spreading without any intention, and disinformation is spreading with a very specific intention. যেটা আমরা এখন দেখতে পাচ্ছেন যে সব জায়গায় যুদ্ধ হচ্ছে, ওইসব এলাকা থেকে দেখেন যে কিভাবে ইনফরমেশনগুলি মানুষকে ফিড করা হচ্ছে, খাওয়ানো হচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়ার সাথে সত্যিকারের নিউজের প্রতিদ্বন্দ্বী করে তোলা হচ্ছে এই ডিসইনফরমেশনগুলিকে। গত পরশুদিন বিবিসিতে একটা অত্যন্ত স্ট্রং রিপোর্ট প্রতিদিনই হচ্ছে, বিবিসি করে যাচ্ছে। বিবিসির এই রিপোর্টটা আপনারা দেখবেন, সন্ধ্যা 6টার দিকে বা 5টার সময় বিবিসি একটা রিপোর্ট দেয়, ভেরিফাইড রিপোর্ট, বিবিসি ভেরিফাইড রিপোর্ট। এটা আমাদের শিক্ষণীয় বিষয় আছে যারা রিপোর্টার, বিবিসির ওই রিপোর্ট থেকে। গাজায় একটা এইড যখন ডিস্ট্রিবিউট করা হয়, তখন কনভয়ের উপর একটা অ্যাটাক হয়েছিল, 100 জনের উপরে মানুষ মারা গেছে। গভর্নমেন্টের স্টেটমেন্ট একরকম, এবং এই স্টেটমেন্টটাকে সত্যিকারের ঘটনার সাথে মুখোমুখি দাঁড় করানোর জন্য যে মেকানিজম, যে ডক্টর ইউজ করা হয়েছে, যেভাবে ডক্টর করা হয়েছে, যেভাবে এটাকে ডিসইনফরমেশন বানানো হয়েছে, বিবিসি রিপোর্টে সেটা উঠে আসছে। আপনারা এই রিপোর্টটা মিস করে থাকলেও বিবিসির IPR এটা দেখা সম্ভব। এটা থেকে রিপোর্টারদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমরা বাংলাদেশও বিচ্ছিন্ন নই, বাংলাদেশেও আমরা এই ধরনের ডিসইনফরমেশন প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করছি। সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে, এবং আমাদের যত জায়গায় মিশন আছে সেই সব পক্ষ থেকে আমরা সেগুলি ফেস করছি। কিন্তু সরকার যেমন জনগণকে সাথে নিয়ে শক্তিশালী হয় প্রত্যেকটা ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, তেমনি ডিসইনফরমেশন মোকাবেলার ক্ষেত্রেও আপনাদের দরকার। এবং জনগণের মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছেন রিপোর্টাররা। তারা যদি ডিসইনফরমেশনটাকে ফেস করার জন্য আমাদের সাথে হাত মিলান, আমাদের হাত অত্যন্ত শক্তিশালী হয়। আমি খুবই সাম্প্রতিক একটা উদাহরণ দিই, যেহেতু এটা রিপোর্টারদের সঙ্গে সংশ্লিষ্ট। RSF, রিপোর্টার সান্স ফ্রন্টিয়ার, দিস ইজ ইন ফ্রেঞ্চ ওয়ার্ড। আমরা এটাকে চিনি রিপোর্টার্স উইদাউট বর্ডার হিসাবে, একটা সংগঠন, প্যারিস ভিত্তিক। তারা প্রতি বছর কোন দেশের সাংবাদিকতা কতটুকু ফ্রি সেটা দেয়। আমি জানি না তাদেরকে এই ম্যান্ডেট কারা দিয়েছে, কিন্তু তারা এটা করে থাকে এবং আমরাও এটাকে খুব বড় কিছু নিয়ে থাকি। কিন্তু আমি যদিও ওদের স্কেল সম্পর্কে, ওদের যে প্রক্রিয়ায় তারা জিনিসটা মাপে, এটার আমার স্ট্রং রিজার্ভেশন আছে। এখন যদি আমরা একটা কম্পিটিশন সারা পৃথিবীতে দেই যে পৃথিবীর সব ফার্মাররা আপেল ফলাবেন, সেই অনুযায়ী মার্কস দিব, বাংলাদেশে তো আপেল আমি ফলাতে পারবো না, তো আমাকে কি মার্কস দিবেন? দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি রিপোর্টার্স উইদাউট ফ্রন্টিয়ার ডুইং। ওদের স্কেলের মধ্যে ভুল আছে। আমরা যেটা আমাদের আমরা আম চাষ, আম ফলাচ্ছি, সেটার মার্কস ওরা দিচ্ছেন, আমাদেরকে আপেল ফলাতে হবে।
সাম্প্রতিক একটা রিপোর্ট যেটা তাদের ফেব্রুয়ারিতে বের হয়েছে, এই রিপোর্টটা এতই ভুলে ভরা, আপনারা দয়া করে রিপোর্টটা দেখবেন, আমাকে বলতে হবে না ভুল তারা কোথায়। এটা কেন করা হচ্ছে? 2009 থেকে এই পর্যন্ত বাংলাদেশের সাংবাদিকতার যে বিকাশটা হয়েছে, এই বিকাশটা আমাদের অর্থনীতির বিকাশ যেমন অনেকের সহ্য হচ্ছে না, এই ধরনের প্রফেশনালিজমের বিকাশটা অন্যকে সহ্য করতে পারছেন না। সুতরাং এই জন্য ডিসইনফরমেশন কারণ হচ্ছে। ওই রিপোর্টের আমরা সরকারিভাবে প্রতিবাদ পাঠিয়েছি তাদের কাছে, সঙ্গে সঙ্গে পাঠিয়েছি যে রিপোর্টের কোথায় ভুল আছে। ওই রিপোর্টে একটা জায়গায় বলা আছে 6 জন সাংবাদিককে অ্যারেস্ট করে 2023 সালে জেলে নেওয়া হয়েছে, একজনও জেলখানায় ছিলেন না। আমরা ধরে ধরে দিয়েছি যে এর মধ্যে আমাদের হবিগঞ্জের একজন আছে, তার নাম বলা হয়েছে, একজনও ছিলেন না। ওখানে বলা হচ্ছে যে বাংলাদেশে যে আইন আছে, আইনের মধ্যে এক্সট্রিমিজম এটাকে মোকাবেলা করার মতো করে ইফেক্টিভ আইন নেই। অথচ আমি যদি সাংবাদিকতার ক্ষেত্রে আসি, আমরা যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা চেঞ্জ করে নতুন যে সংশোধন করে যে আইনটা আমরা করেছি, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। ওইখানে স্পষ্টভাবে বলা হয়েছে কিভাবে আমরা এক্সট্রিমিজমকে আমরা মোকাবেলা করব। অর্থাৎ আমরা যেটাই বলি সেটা তারা কগনিশন নিচ্ছেন না। এগুলো হচ্ছে ডিসইনফরমেশন। এই ডিসইনফরমেশনগুলো মোকাবেলা করার জন্য আপনাদের সহযোগিতা করা দরকার। এবং আমি স্পষ্টভাবে একটা প্রস্তাব দিতে চাই, আপনারা যদি রিপোর্টার্স ইউনিটি থেকে কোনো অনুষ্ঠান আয়োজন করেন বা লেখালেখি করতে চান, আমরা বাংলাদেশ হাই কমিশন আপনাদের পাশে থাকবো, সহযোগিতা করব। আমি একটা স্পষ্ট এগুলি দেখবেন যে খুব টাইমলি করা হয়। আগামী মে মাস যখন আসবে আবার শুরু হবে বাংলাদেশের প্রেস ফ্রিডম ডে, এখান থেকে লেখা হবে। কেন বলা হবে? কারণ ওই মে মাস হচ্ছে প্রেস ফ্রিডম ডে। আমি বলবো আপনারা টার্গেট করে একটা পাল্টা অনুষ্ঠান করেন। বাংলাদেশের কথা দরকার নেই এখন। ডিসইনফরমেশন চ্যালেঞ্জ কি? ডিসইনফরমেশন চ্যালেঞ্জ হচ্ছে গ্রোয়িং ইকোনমি, গ্রোয়িং ডেমোক্রেসি। এগুলিকে টার্গেট করা হচ্ছে। যারা পৃথিবীটাকে রোল করতে চায়, নিও কলোনিজম যারা করতে চায়, তাদের টার্গেট হচ্ছে এটা। তো আপনারা যদি এই ধরনের অনুষ্ঠান করেন, আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে কোনো জায়গায় অনুষ্ঠান করে ওরা শুনলে না, কাজ দেন। আপনারা পার্লামেন্টে করেন, আমরা সাথে থাকবো। পার্লামেন্টের রুম না ওরা দিয়ে দিব, এনে দিব। রিপোর্টার্স ইউনিটি যদি করেন, সরকার করা এক জিনিস, আপনাদের রিপোর্টার্স ইউনিটি একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম থেকে করা অন্য জিনিস। আপনাদের কথা মানুষ বেশি শুনবে, বেশি বিশ্বাস করবে। আমি যতই লিখি, যতই বলি, অনুসন্ধান বলবে তুমি তো সরকারি পয়সা পান, সরকারের কথা বলবেই। কিন্তু আপনারা যদি বলেন নিউট্রাল পয়েন্ট থেকে, আমরা তথ্য দিব, আমাদের দেওয়া তথ্য আপনারা যাচাই করে নেবেন যাবে ঠিক দিচ্ছে কিনা। আমরা আপনাদেরকে রিসোর্স দেব, কিন্তু মানুষ আপনাদের কথা বেশি শুনবে। আপনারা এগিয়ে আসুন। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে হচ্ছে ডিসইনফরমেশনের চ্যালেঞ্জ। আমরা যে একটা স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছি, হ্যাঁ, আজকের যে বাংলাদেশ এরা জানে না, না গিয়ে লিখছে। এখান থেকে তাদের কোনো এজেন্ট আছে, তাদের কাছ থেকে শুনছে, তারা যা বলছে সেটাই লিখছে, বাস্তবিক লিখছে না। আমরা বলছি আপনারা আমাদের কথা শুনতে দরকার নেই, আপনারা যান, দেখেন, লিখেন। যে জন্য আমরা এখান থেকে কিছুজনকে পাঠিয়েছি। আপনারা যারা, সরি আমি একটু সময় নিচ্ছি, আর 5 মিনিট শেষ করবো। আপনারা যে সাংবাদিকতা করছেন, আমরা খুব গর্বের সাথে বলতে পারি, আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বেশ কয়েকজন সাংবাদিক এখানকার মেইন স্ট্রিমে আছে এবং তারা অত্যন্ত ভালো করে করছেন। যেমন রোহিঙ্গা নিয়ে যে লিখেন আমাদের সিলেটি ব্রিটিশ বাংলাদেশি কামিল আহমেদ, তাকে আমরা হেল্প করেছি। উনি কিন্তু বাংলাদেশ থেকে গত পরশুদিন গার্ডিয়ানে যে রিপোর্ট করেছেন, অদ্ভুত সুন্দর রিপোর্ট। আমরা কিন্তু বলে নেই যে আমাদের কথা লিখেন। আমাদের তাসলিমা গার্ডিয়ানে আছে। আমরা আজ পর্যন্ত 25শে মার্চ যে গণহত্যা হয়েছে, সেটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি। কেন পাইনি? 75 সালের পর যে ডকুমেন্টগুলি ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে, যেগুলি আমাদের আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে যে ডকুমেন্টগুলি আমরা জমা দিতে পারতাম, সেই ডকুমেন্টগুলি আমরা দিতে পারি নাই। কিন্তু এখন আমাদের কাছে আছে। কিভাবে আছে আমি 1 মিনিটে বলছি। কিন্তু তাসলিমাকে আমরা বাংলাদেশে গিয়ে উনি লিখেছেন যে বাংলাদেশে জেনোসাইড হয়েছে। গার্ডিয়ানের রিপোর্ট। যখন এই ধরনের রিপোর্ট আসে, আমাদের হাত শক্তিশালী হয়। আর এখানে জানেন যে
ব্রিটিশ বিএফআই আছে, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউশন, ব্রিটিশ আর্কাইভ আছে। গত বছর আমরা একটু উদ্যোগ নিয়েছিলাম 162টি রেয়ার ডকুমেন্ট 1948 to 1975 আমরা এখান থেকে কিনে নিয়ে গেছি। 50,000 পাউন্ড এগুলি আমরা জমা দিব, এগুলি আমাদের ইতিহাস, এগুলি আমরা সরকারিভাবে করছি। কিন্তু আমরা যত করছি ওদের ডিসইনফরমেশনের ইয়েটা ওরা শক্তিশালী করছে। এই জন্য আপনারা, আমি আবার আগ্রহ জানাই, এই অনুষ্ঠান দিয়ে শেষ করবেন না, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা একটা প্ল্যান নিয়ে আসেন। এখানে বলছেন যে আমরা ট্রেনিং করতে চাই, ওয়ার্কশপ করতে চাই, প্রত্যেকের কাছে আমি আপনাদের সঙ্গে আমি থাকবো। কিন্তু দুঃখজনক বিষয়, এই অনুষ্ঠান যত আনুষ্ঠানিকতা আমরা যতটা থাকি, কাজটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ওই ধরনের আমাদের ইফেক্টিভ এফোর্টসটা থাকে না। না থাকার কারণ আছে, কারণ এখানে সাংবাদিকতা পেশা হিসেবে নেওয়ার সুযোগ নেই, রুটি রুজি হবে না, আপনার অন্য জায়গায় ব্যস্ত থাকেন। তারপরেও বলবো, আপনারা তো স্যাক্রিফাইস করছেন, আর একটু স্যাক্রিফাইস করুন, জয় আমাদের ইনশাল্লাহ হবে। এখানেই শেষ করতে চাই, কারণ আর অনেক কিছু বলার আছে যেগুলি মিটিংয়ের বাইরে বলতে পারবো। আর আমি আপনাদের সঙ্গে আছি, আমার সাথে আমি মনে করি যে আমি চেষ্টা করব বাংলাদেশ হাই কমিশনও সবসময় আপনাদের সঙ্গে ছিল, থাকবেও, এবং হাই কমিশন থেকে যত ধরনের সহযোগিতা, সম্ভাব্য সহযোগিতা আপনারা পেতে পারেন, আমি সেগুলি পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করব। আনসার ভাই একটা অনুরোধ ছিল, আনসার ভাই বলেছেন এই কমিটির সঙ্গে যেন হাই কমিশনের একটা মিটিং হয়, অবশ্যই সেই মিটিং করব রোজার পরে। আমি আপনাদেরকে জয় বাংলা। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আমাকে, যে আমি থাকলে খুব ভালো লাগতো, কিন্তু আপনারা ক্ষমা করবেন। অবশ্যই আমি আপনাদের সঙ্গে এখানে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও মানসিকভাবে অবশ্যই উপস্থিত আছি। ধন্যবাদ আশিকুর নবী চৌধুরী তত্ত্ববল বক্তব্যের জন্য। তা আমাদের